যারা অনেক দিন ধরে হচ্ছে আমার ভিডিও দেখেন তারা জানেন যে MT-15টা আমার অনেক পছন্দের বাইক, কারণ এটা আমার কাছে আছে দেড় বছরের সম্ভবত একটু উপরেই হয়ে গেছে। অ্যান্ড এটা বিক্রির কোনো চিন্তা ভাবনাও আমার নাই। আর এটি সম্ভবত এখনও পর্যন্ত না, এর আগে বাইক চালাইছি R15 আর হচ্ছে জিক্সার, যে প্রথম আমার বাইকটা ছিল এই ভ্লগিং লাইফের, ওই জিক্সারটা আর R15টা আমি অনেক দিন রাখছিলাম। জিক্সার বিক্রির পরে R15 অনেক দিন ছিল আমার কাছে, বাট এটাও অনেক দিন ধরেই আমার কাছে। আসলে অন্যান্য বাইক R15টা আমার অনেক পছন্দের ছিল, জিক্সারটা অনেক প্রিয় ছিল, বিক্রি করে দিছি, বাট এটা নিয়ে বিক্রির প্ল্যান নাই। তার মানে কি এই বাইকটা কি এতই ভালো? এই বাইকটা যদি এতই ভালো হয় তাহলে এই বাইকটার মধ্যে কি কি ভালো? সবচেয়ে বড় কথা কি, একটা জিনিস থাকে না, মানুষ বলে না যে তোমাকে অনেক সময় নিয়ে বানাইছে এই জন্য তুমি এত সুন্দর। তো কেন যেন এই বাইকটাকে আমার ওরকম মনে হয়, যে এই বাইকটাকে মনে হয় অনেক যত্ন সহকারে সময় নিয়ে বানানো হয়েছে, এই জন্য এই বাইকটা সামনে থেকে এত সুন্দর। পেছন থেকে MT-15 আমার খুব একটা ভালো লাগে না, চালাইতে দেখতেও খুব একটা ভালো লাগে না। এখন আমার যতটুকু দরকার ততটুকু ভালো, এই জন্য আমি ভালো বলি। চাকা টাকা সাইজ টাইজ সব কিছুই ভালো। এটা যদিও সিঙ্গেল চ্যানেল ABS, USD সাসপেনশন, পেছনে মনোশক, সব মিলে ভালো। বাট দুইটা খারাপ দিক এই বাইকে আছে, দুইটা বা তিনটা খারাপ দিক আসলে এই বাইকে আছে, যেটা হচ্ছে খুব বেশি প্রবলেমে ফেলে আমাদেরকে। যদি ডাবল রাইড করতে চান তাহলে হচ্ছে পেছনের এই সিটটা, যেটা আসলে খুব বড় রাইডে পেছনে বসতে খুব ঝামেলায় ফেলবে আপনাকে যদি আপনি পিলিয়ন হয়ে বসেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এটার, মানে আমি দুইটা মিলে একটা ব্যাপার বলি, এই দুইটা ব্যাপারের মধ্যে এটা শেপের মধ্যে দেখতে যেমনই হোক না কেন, এক হচ্ছে এই সাইলেন্সারটা, শেপ দেখতে সুন্দর, কিন্তু এই সাইলেন্সারটা আমার মনে হয় প্রয়োজনের চেয়ে একটু বাইরে বড়। তো আর যখন সাইড থেকে কেউ আসে, গাড়ির যে মাথাটা, ওই মাথার নিচে সাইলেন্সারটা থাকে, দেখা যায় না, তো বডিটা ওইখানে দেখা যায়, অ্যান্ড সাইলেন্সারটা অনেকেরই লেগে যায়। প্রচুর দেখবেন R15 অ্যান্ড MT-15-এর এই সমস্ত জায়গায় ঘষা দেখবেন, অ্যান্ড আমার এটারও এখানে ঘষা আছে। বাট এই ঘষাটা আমি থাকা অবস্থায় খাইছে, এই ঘষাটা আমি থাকা অবস্থায় খায় নাই। তার মানে হয়তো আমার বাইকটা কেউ চালাইতে যায় ঘষা খাওয়াইছে। অনেক সময় বাইক আসলে ওই যে টুকটাক অনেকে চালাইতে নেয়, অ্যান্ড আসলে দেওয়া উচিত না বাইক কাউকে। অথবা এমনও হতে পারে বাইকটা আমি কোথাও রাখছিলাম, কেউ একজন হয়তো পাশের বাইক বের করতে যায় ঘষা লাগাই দিছে, এটাও হতে পারে। এই একটা জিনিস। আর হচ্ছে এই লেজটা অনেক পেছনে, মানে এই লাইটটা এখানে, তো লেজটা অনেক পেছনে, এই জন্য অনেক সময় রিক্সা বুঝে না, মনে করে লাইট এখানে যেহেতু, এটা দেখা যায় সামনের চাকায় লেগে যায়। এই দুইটা জিনিস, পেছনের সিট আর এই শেপের এই দুইটা সাইলেন্সার অ্যান্ড টেলটা, এই দুইটা জিনিস ছাড়া এই বাইকের মধ্যে আসলে খারাপ কোনো কিছু খুঁজলেও ওইভাবে পাওয়া যায় না। ফ্রন্ট সিটটা অনেকের কাছে শক্ত লাগে, বাট সেটার সিটিং পজিশন অনুযায়ী সিট ঠিক আছে। আর একটা স্পোর্টস, মানে নেকেড স্পোর্টস বাইকে এর চেয়ে নরম সিট বা এর চেয়ে ঠিকই আছে। আর দেখেন না এই সুইচ, মানে সেলফ স্টার্টের সুইচ, এরপরে হচ্ছে হর্ন, এখানে ইন্ডিকেটর অ্যান্ড আপার লোয়ার, ভাই সব মিলে একটা অন্যরকম মাধুর্য আছে এই বাইকটার মধ্যে। হ্যান্ডেলের পজিশন, ট্যাঙ্ক, ব্যাপার আছে ভাই। এই বাইকটা বাংলাদেশে পাওয়া যায় বেশ কয়েকটা ভেরিয়েন্টে। MT-15-এর মধ্যে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে, যেমন থাইল্যান্ড থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে, আর ইন্ডিয়া থেকেও আসে। ইন্ডিয়া থেকে বেশ কয়েক রকমই আসে কালার ভেদে, এবং ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 2-র মধ্যে আবার এখন আনঅফিসিয়াল হচ্ছে BS7 আসতেছে, এগুলো সম্ভবত BS6 আমি যেটা চালাইতেছি, BS4 আছে। তো আসলে যার বাজেটে যেটা তার সেটা নেওয়াই ভালো। এখন কথা হচ্ছে MT-15 বাইকের প্রাইসটা না প্রচণ্ড পরিমাণ হাই, এটা আমাদের মেনে নিতেই হবে। এটার একটা ভালো একটা খারাপ দিক আছে। যেমন প্রাইস হাই হইলে কি হয় জানেন, খারাপ দিক হচ্ছে আমরা সবাই এই বাইকটা কিনতে পারি না, কারণ বাজেটের বাইরে চলে যায়। এবং প্রাইস হাই হইলে আরেকটা ব্যাপার আছে, এটা আবার সবার ক্রয় ক্ষমতার মধ্যে না থাকাতে একটা ক্লাস অফ পিপল দেখা যায় যে এই বাইকটা চালায় বা এই বাইকটা কিনে। তো এরকম কিছু, ভাই ওই যে বলি না, সব কিছুরই একটা সুবিধা, সব কিছুরই একটা অসুবিধা আছে। তার আগে একটু একটা জিনিস আমরা বলি, দেখেন কুয়াশা কুয়াশা একটা ভাব, গলির ভেতরে দিয়ে বের হইতেছি, বাইক চালাইতেছি পীরের বাগ দিয়ে, কিন্তু মনে হইতেছে চিটাগাং আছি। কত অলিগলি, কত অলিগলি, কোনটা যে কই গেছে। আমার এই পেছনের অলিগলিটা একটু ঢুকে দেখার ইচ্ছা, যে এটা কি ডেড ইন্ড। এই এলাকাটা পীরের বাগ না হয়ে এই এলাকাটার নাম হওয়া উচিত ছিল ডেড ইন্ড। মানে প্রচুর, এদিকে প্রচুর রাস্তা হচ্ছে, একটা পর্যায়ে যায়। এখানে আবার গেট কেন? ও এবারের গেট। এই এলাকায় অনেকগুলা গলি এরকম, মানে যা শেষ হয়ে গেছে। এখানে একটা গেটও আছে। ওরে মা, এই রাস্তা দেখি আবার এদিক দিয়ে বের হয়েও গেছে, সামনে আরেকটা রাস্তা মনে হইতেছে। অ্যান্ড ভেরি গুড লুকিং রোড তো ভাই, বড় বড় বিল্ডিং, অন্য লেভেল, নাসিমা ভিলা, সেই গেট। কই ঢুকলাম ভাই, জানতামই না এই এলাকা যে এত সুন্দর।
আচ্ছা, যেখানে আমরা ছিলাম এটা পাইকপাড়া, এটা পীরের বাগ না, এই যে 296 দক্ষিণ পাইকপাড়া। কিন্তু এই রাস্তা কই থেকে কই আসলাম, বামে যাই বুঝতেছি না আসলে আমি যে কই আসি আর কই যাইতেছি। এখানে এসে আবার দুই ভাগ হয়েছেন। কোনার বিল্ডিংটা তো অনেক সুন্দর, আদর্শ আবাসন কি এদিক দিয়ে রাস্তা আছে কি না, নাকি এটা? আচ্ছা যাই হোক, আমরা MT-15 ফেরত আসি। দেখেন এই বাইকটার কিন্তু মিটার নিয়েও কারো কোনো মানে নাই, আছে না যে এটার মিটার কালার দিল না কেন, এই না কেন সেই না কেন। আচ্ছা, এখন আবার কালার মানে TFT মিটার ভেরিয়েন্টও আসছে এই বাইকের। ভাই এইগুলি তো আমি আমার জীবনে আসি নাই। তবে অনেক সুন্দর, অনেক গাছপালাওয়ালা, অনেক ছায়া সুনিবিড়, অনেক পুরানা নতুন নতুন সব বাড়ি টাড়ি মিলে এত চিপা রাস্তা। এখানে একটা ওয়াসাও আছে, পাম্প, অ্যান্ড এত চিপা রাস্তার ভিতরে এত সুন্দর ঢালাই। ভাই ব্যাপারটা মনোমুগ্ধকর, ভাই মনোমুগ্ধকর। এটা কই দিয়ে কই ঢুকলাম, এখন কই যাব? এদিকেই যাই নাকি? এটা আসলে কেন জানি আমার মনে হইতেছে আমি হারায় গেছি। আমি যে কই দিয়ে কই বেরোবো আমি নিজেও জানি না ভাই, পুরা দামে হারায় গেছি আমি যেখানে ছিলাম। এমটির ব্যাপারটা হচ্ছে ভাই এরকমই আসলে, সব মিলে যদি বলেন মানে এটারে আসলে এটার হেটারবিহীন বাইক। আমি একটা কথা বলি না MT-15 নিয়ে, এই MT-15টা আসলে একটা হেটারবিহীনই বাইক। এটার ওরকম কোনো হেটার নাই, শুধু এটার হেড তারাই করবে যারা হচ্ছে মানে আছে যে মানে কিনতে পারতেছে না বা কিছু একটা ওরকম। আর যদি ইয়ামাহার প্রতি কারো শত্রুতা মানে পার্সোনাল প্রবলেম থাকে, তারা হয়তো এমটিকে খারাপ বলবে। আমি কখনো না কোনো ব্র্যান্ডের কোনো বাইককে ওইভাবে ভালো বলি না, বাট এই একটা বাইক আমার খুব বেশি ভালো লাগে। দেখেন এটার মধ্যে গিয়ার দিছে 6টা, অ্যান্ড আপনি এই শর্ট রাইডেও আমি 16তে চালাইতেছি 2 নাম্বার গিয়ারে, মানে টর্কের অবস্থাটা বুঝছেন। আর আমি চাইলে 3 নাম্বার গিয়ারও চালাইতে পারবো। দেখেন নো নকিং, 15তে চালাইতেছি, 16তে চালাইতেছি 3 নাম্বার গিয়ারে। তো এই হচ্ছে এটার অবস্থা। এখন চিন্তা করেন এই 3 নাম্বার গিয়ারে আপনি চাইলে এই বাইক 70 পর্যন্ত মনে হয় উঠায় ফেলতে পারবেন। তাহলে অবস্থাটা চিন্তা করেন, এক গিয়ারে আপনি কি খেলাটা খেলতে পারবেন। এই বাইকের কিছু খেলা আছে, এরকম স্পেশাল কিছু খেলা আছে, মানে হঠাৎ করে উঠলে এই বাইক আপনার মনে হবে যে পাওয়ার কম বা কিছু, কারণ প্রত্যেকটা গিয়ার অনেক শর্ট। কিন্তু ভাই প্রত্যেকটা গিয়ারের যে টর্ক, এমটি মানে কিন্তু মাস্টার অফ টর্ক। তো প্রত্যেকটা গিয়ারে যে টর্কটা আপনাকে দিবে ভাই, এইটা অবিশ্বাস্য পরিমাণ টর্ক দেবে আপনাকে। এই হচ্ছে এই বাইকের সুবিধা। এর মধ্যে দেখি আমরা এই বাইকটা অনেকদিন বড় রাস্তায় নেই না, 300 ফিট রাস্তায়, এর মধ্যে একদিন এই বাইকটা নিতে হবে। এই বাইকটা একদিন একটু শান্তি মতো চালাইতে হবে। আসলে চিপা চাপায় চালাই, আর বেশিরভাগ সময় হচ্ছে দেখা যায় মানে এই বাইকটা পরেই ছিল অনেকদিন, আসলে বেশিরভাগ সময় ফেলেই রাখি, টুকটাক চিপায় চাপায় এদিক দিয়েই চালাই। আমার এই MT-15 এর মাইলেজ কেমন জানেন? এটার মাইলেজ আমি কখনো 43-44-এর নিচে নামাইতে পারি নাই যখন আমি এয়ারপোর্ট থেকে রেগুলার মুভ করতাম, মানে এয়ারপোর্ট এলাকায় যখন থাকতাম। কিন্তু এই 60 ফিট আসার পরে 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে চালাইতে এই বাইকের মাইলেজ আমি এখন পাই এই রোডে হচ্ছে 31 লাস্ট আমি চেক করছিলাম। আর এই একটা রাস্তা, এটা তো আমি জীবনের প্রথম ঢুকলাম, আর আমার মনে হইতেছে এই রাস্তাটা আসলে বেশি দূর পর্যন্ত যায় নাই, হয়তো বা এখানেই শেষ। ওরে ভাই, এদিকে তো রাস্তাই নাই। একটা বিশাল প্লট আছে দেখা যায়, এখানে বিশাল একটা বাড়িও হবে এক সময়। আর এদিকে গলির ভিতরে ভাই অনেক সুন্দর বিল্ডিং আছে, সেই 71 টাওয়ার এটার নাম। ভবিষ্যতে যদি কখনো ফ্ল্যাট টেট কিনি এইদিকেই কিনতে হবে। সুন্দর এলাকাটা, আসলেই সুন্দর। আচ্ছা, যেখানে ছিলাম কিলোমিটার প্রতি লিটারে কতখানি যাবে এটা ফুলফিল কিন্তু একটা রাইডারের রাইডিং স্টাইল অ্যান্ড কই চালাইতেছেন এটার উপরে ডিপেন্ড করবে। আমাকে ওই দিন একটা লোক জিজ্ঞেস করতেছে, ভাই F250 মাইলেজ কেমন পান? আমি বললাম 31 পাইছি, আমি খুশি। পরে আমি বললাম, আমাকে বলতেছে এমটির মাইলেজ তো ভালো তাই না? আমি বলি এমটিও আমি 31ই পাই। বলে কি বলেন ভাই, এমটিতে 31 পান? আমি তো FZ V3 উনি চালায়, V3তেই আমি 40-45 পাওয়া যাই। আমি কই ভাই আপনি চালান তো বড় রাস্তায়? বলে হ্যাঁ। আমি বলে আমি চালাই হলো 60 ফিটে। তো 60 ফিটে 1 নাম্বার আর 2 নাম্বার গিয়ারে এই 20-30 এর উপরে আমার লাগে না, 20-এর মধ্যেই আমার স্পিড বেশিরভাগ সময় থাকে, রিক্সার পিছে ঠেলি। তো আমার তো চাকা ঘুরে না, মাইলেজ তো উঠে না, কিন্তু আমার তো ঠিকই ইঞ্জিন তো ঘুরে। এখন আমার তো তেল ঠিকই ফুরায়, তাই না? এইখানে হলো মেন কাহিনীটা। তো আসলে এমটিতে 50-এর উপরেও মাইলেজ পাওয়া যায় যদি রাস্তা এবং আপনার চালানোর স্টাইল ঠিক থাকে। আর যদি এই রোডে আপনি এই যে 30 পর্যন্ত হাইয়েস্ট মানে টপ স্পিড 30 অ্যান্ড লো স্পিড 15 এর মধ্যে চালান, তাহলে ভাই
মাইলেজ এরকমই থাকবে 30-31, হিসাব কিতাব করলে দেখবেন এটাই পাবেন। এই হলো অবস্থা। তো যেখানে আমরা ছিলাম মূলত হচ্ছে MT-15 আমার ফেভারিট বাইক, এটা যেমন সত্যি, তবে হ্যাঁ এই বাইকের যে খারাপ দিক যেগুলো বললাম ওগুলো তা আছেই, এছাড়া আরও খারাপ দিক হচ্ছে এটার প্রাইসটা বেশি ভাই। এমনিতে ইয়ামাহার বাইকের একটা ব্যাপার আছে, আপনাকে খরচ একবার করবেন কিন্তু পরবর্তীতে পার্টসের দাম আবার অন্যান্য বাইকের চেয়ে একটু কম, বিশেষ করে সুজুকি হোন্ডার চেয়ে আমি দেখছি বিভিন্ন পার্টসের দাম ইয়ামাহাতে কম, যে পার্টসগুলো রেগুলার লাগে। তো ওই খরচটা আর কি একবারেই বেশি নিয়ে নেয়, এটাই হলো ঝামেলা। এখন কোন বাইক কিনবেন না কিনবেন ভাই, এটা তো টোটালি আপনার নিজের ব্যাপার যে আপনি কোন বাইকটা কিনে হ্যাপি হবেন আর কোন বাইকটা কিনে হ্যাপি হবেন না। কারণ ভাই একটা খুব বড় ব্যাপার কি জানেন, আপনার বাইকটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে ওই বাইকটা ভালো। সারা দুনিয়া ভালো বলছে, আপনি নিয়ে খুশি না, তাহলে ওই ভালো দিয়ে আপনি হবে কি, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে মডেল বিয়ে করার মতো, সারা দুনিয়া তাকে অনেক সুন্দর বলে, বাট ওটা তো মেকআপের সুন্দর, তাই না? আপনি বাসায় তো আর ওই সৌন্দর্য রোজ দেখবেন না। ওরকমই ব্যাপারটা, আপনার বাইকটা আপনার কাছে যদি প্রত্যেক দিন ভালো সার্ভিস দেয় তাহলেই ওই বাইকটা ভালো। আপনার বাইকটা যদি প্রত্যেক দিন আপনাকে জ্বালায়, সারা দুনিয়া ভালো বললে লাভ কি? ধরেন একটা হার্লে ডেভিডসন আপনাকে দেয়া হলো, ওরে ভাই সবাই তো বলবে না জানি কি, কিন্তু কি হবে জানেন, প্রত্যেক দিন ওটার ঘ্যাট 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 ঘ্যাট, আর প্রত্যেক দিন ওটা যে পরিমাণ হিট দিবে আপনাকে, প্রত্যেক দিন আপনাকে দিবে যন্ত্রণা, কিন্তু মানুষ বলবে ওরে বাবা হার্লে ডেভিডসন চালান। নট অনলি হার্লে ডেভিডসন, আপনি একটা ইয়ামাহার বাইকে আসি আমরা, R15 না, একটা R1-এ যাই আমরা, একটা R1M-এ ধরেন আপনাকে যাওয়া হইলো 1000 সিসির বাইক, ভাই যে পরিমাণ গরম হবে অ্যান্ড যে পরিমাণ ভারী অ্যান্ড গুজা হয়ে থাকতে হবে ভাই, ওইটা নিয়ে মানুষ বলবে ওয়াও R1M চালায়, কিন্তু আপনি না জানবেন কি ঠেলায় আপনি আছেন। ওই যে রকেট আর প্লেনের মতো, প্লেন রকেটে প্রশ্ন করছে এরোপ্লেন যে রকেট মামা তুইও আকাশে উড়োস আমিও আকাশে উড়ি, তো তুই এত স্পিডে চলস কে? তো রকেট কানে কানে বলে মামা তোরও যদি পাছায় আগুন ধরা দিত তাহলে তুইও আমার মতো দৌড়াইতি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, স্পোর্টস বাইক ওইটা সীমিত সময়ের জন্য। অ্যান্ড যাই হোক, ওয়েট নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, মূলত ওয়েট নিয়ে আরেকটা কথা, এই বাইকটা লাইট ওয়েট, এটাও একটা কারণ এই বাইকটা আমার এত পছন্দের হওয়ার। অ্যান্ড কেন জানি আমি জানি না, বাইকটা আমার ভালো লেগে গেছে ভাই। আসে না কিছু বাইক ভালোবাসার মধ্যে পড়ে যায়, এই বাইকটা আমার ভালোবাসার একটা লিস্টে পড়ে গেছে। অ্যান্ড বাইকটার নাম্বারও স্পেশাল 2828, মানে সব কিছুই ভালো পড়ে গেছে ভাই। আমার আবার জোড়া নাম্বার বাইক বেচতে ইচ্ছা হয় না, এই হলো ব্যাপার। তো এইটা হলো আমার ওই জোড়া নাম্বার একটা বাইক, এটা আমার বেচার কোনো ইচ্ছাই নাই, পরবর্তীতে কি হয় এটা দেখা যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমরা কথা বলবো, সেটা হইলো কি কথা জানেন, ওটা একটা ছোট্ট ব্যাপারে কথা। এটা হলো বিভিন্ন জায়গায় দেখবেন যে ফুটপাত দখল শুরু হয়েছে, তাই না? ফুটপাত দখল করে 10 নম্বরে যদি যান, ফুটপাত দখল করে বিশাল অবস্থায় 60 ফিটটায় মোটামুটি ফুটপাত দখলের ওই ব্যাপারটা নাই, কারণ অনেক দোকানপাট অ্যান্ড ওইভাবে ফুটপাত দখল এখানে চাইলেও করতে পারবে না, কারণ ফুটপাত এটা রাস্তায় এসে পড়বে। আর মানুষের দোকান, সব জায়গায় মানুষের দোকানের সামনে ফুটপাতে কিছু বসাইলে ঝামেলায় পড়ে যাবে। কিন্তু তারপরেও এখানেও ফুটপাত দখল আছে। যদি এই বারেক মোল্লা মোড়ে আসেন দেখেন বিভিন্ন দোকানের সার্ভিস সেন্টার হচ্ছে রাস্তার উপরে, মানে ফুটপাত তো দখল হয়েছেই, সার্ভিস সেন্টারটা এসে পড়ছে রাস্তার উপরে। এখন এইটা থেকেই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে এরকম অনেক সরকারি এবং বেসরকারি অফিস আছে যেগুলো হচ্ছে 5টার পরে বন্ধ হয়ে যায়। 5টার পরে যদি একটা নাইট মার্কেট দেওয়া হয়, 5টা বা ধরেন 8টার পরে, রাত 8টার পরে মোটামুটি সব অফিসই বন্ধ হয়ে যায়, তাই না? বিআরটি এর কাজও বন্ধ হয়ে যায়। তো যদি এরকম একটা কিছু করা যায়, মানে ছোট্টভাবে এরকম একটা কিছু করা যায় যে আমি বামে ঢুকবো, ও ইন্ডিকেটর দিছি তো, এমন একটা কিছু যদি করা যায় যে 8টার পরে কিছু জায়গা সিলেক্ট করে দেওয়া হবে, যেমন আগারগাঁয়ের রাস্তাটা দিয়ে আমি উদাহরণ দিই, এই টাইপের কিছু রাস্তা সিলেক্ট করে দেওয়া হবে যেখানে হচ্ছে আপনাকে দোকান বসাইতে হলে ভ্যানের মতো যে দোকানগুলা, একটা সরকারি চার্জ দেওয়া লাগবে সিটি কর্পোরেশনকে, ধরেন 50 টাকা চার্জ দিয়ে ওই জায়গাটাতে 8টা থেকে 11টা পর্যন্ত আপনি বসতে পারবেন, বা হায়েস্ট 12টা, 11টাই ঠিক আছে। যেটা ইন্টারন্যাশনালি আমি দেখছি, চায়নাতে বা অন্য অন্য জায়গায় এই জিনিসগুলো দেখছি, নাইট মার্কেটগুলো এমন হয়। তো ওইখানে আপনি বসবেন, বসে ভ্যানে দোকানদারি করবেন 50 টাকা বা 100 টাকা বা যাই হোক ওইটা দিয়ে, তাহলে কি হবে জানেন, এই টাকাটা সরকারি খাতে ঢুকবে। আর এখন আমাদের এখানে যেটা চলতেছে সেটা হলো, মানে যে যেমনি পারতেছে ফুটপাত দখল করতেছে, এবং ফুটপাত কিন্তু ওই দোকানদার দখল করতেছে না ভাই, ফুটপাত দখল করতেছে রাজনৈতিক নেতা, অ্যান্ড ওই নেতা আবার ওই জায়গা ভাড়া দিতেছে। এটার জন্য প্রতি সপ্তাহে বা প্রত্যেক দিন একটা নেয়, মাসোয়ারা না কি বলে না,
মানে চাঁদা আর কি, একটা চাঁদাও নেয়। তো আসলে এইভাবে চাঁদাবাজিটা বাড়তেছে। আমার মনে হয় সরকার থেকে যদি এই জিনিসটা করে দেয় তাহলে সুবিধাটা কি হবে দেখেন, সরকারি খাতে কিছু টাকাও ঢুকবে এবং মানে সরকার টাকা পাবে এবং আমরাও সিকিউরিটির সাথে ফুটপাতে দোকানদারি করতে পারবো। এটা আমার মনে হয় অনেক ভালো একটা ব্যাপার স্যাপার হয়। যাই হোক, এই আরেকটা নতুন রাস্তায় ঢুকছি ভাই, আজকে কই দিয়ে যে কই ঢুকতেছি জানি না। আশা রাখি সামনে ভালো কিছুই হবে অ্যান্ড ভালো কোনো জায়গা দিয়ে বের হবো। আর এই বাইকটাকে সাইড দিই, কারণ একটু আগে এইসব পেছনে স্কিট মেরা যে স্লিপটা করছে, আর এই একটা রাস্তায় ওনার এরকম স্পিডে চালাইতে হয়, মানে এই হলো সমস্যা। যেখানে যেটা দরকার ওইখানে ওইটা না, যেখানে যেটা দরকার না ওইখানে ওইটা দিয়ে বসে আসি আমরা, এই হচ্ছে সমস্যা। যাই হোক, 2টা 2 বাজে এখন। আমার এখানে ছোটোখাটো কিছু কাজ টাজ আছে, ওইগুলো আমি সারি অ্যান্ড সেরে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আর এরপরে আমরা কথা বলবো হচ্ছে এরপরে যে ভিডিওটা করব, আজকে যদি করতে পারি ভালো, তা না হলে আরেকদিন করব। আমাদের যাইতে হবে হচ্ছে ভ্যানে অ্যান্ড বিভিন্ন প্রোডাক্টের দাম দস্তর এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে হবে। আরে ভাই, এনে ঘুরাইতেই তো অনেক সময় লেগে যায়। অ্যান্ড বোকাগুলা দেখেন এই মোড়ের মধ্যে এভাবে গাড়ি রেখা থামায় বসে থাকে। মোড় মানে মোড়টা যে ঘোরানোর জায়গা, এখানে যে জায়গা দিতে হবে মানুষকে, এই জিনিসটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। বাইকের মেলা, বাইকের মেলা, বাইকের মেলা। বাইক ফেরিতে বাইক রেখে গেছিলাম একটু জিম 4:45 এখন সময়, যখন এইখান থেকে বের হইতেছি। এসে একটু অন্তর ভাইয়ের সাথে আড্ডা দিলাম অ্যান্ড এখন হচ্ছে ওই যে বাইকটা এখানে রেখে গেছিলাম, কারণ যেখানে সেখানে বাইক রাখলে চুরি হওয়ার পসিবিলিটি থাকে। অ্যান্ড এখানে যেহেতু ক্যামেরার সামনে থাকে, মোটামুটি অন্তর ভাইও থাকে, চোখের সামনে থাকে বাইকটা। বাট ঝামেলা হচ্ছে 60 ফিটে এই যে ধুলাতে বাইকের অবস্থা খারাপ হয়ে যায়। তাও তো রাস্তা ভালো হয়েছে, এই জন্য মোটামুটি রাখা যায়। আগে তো 1 ঘন্টা রাখলে কোন বাইক রেখে গেছেন আর কোন বাইক নিয়ে যাচ্ছেন তার চেহারা দেখলে বোঝা যেত না, এত ধুলা পড়তো। আর ওই টাইমে এয়ার ফিল্টারও প্রচুর চেঞ্জ করতে হইতো। যাই হোক, এইখানে বাইক ফেরির ঠিক উল্টা পাশে একটা দোকানে একটা স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। দেখি ওই খাবারটার দোকানটা খোলা আছে কিনা। ওটা হচ্ছে ফিটিং মানে হচ্ছে রুটির ভিতরে একটা ডিম ফিটিং করে দেয়, এটাকে ফিটিং বলে। এটা শ্রীমঙ্গলে রেল স্টেশনে ফিটিং বলে, ওই হিসাবে বললাম। শ্রীমঙ্গলে আবার ওটার মধ্যে সস টসও দেয়। এখানে উনিও রুটির ভিতরে জাস্ট ডিম একটা সেট করে দেয় অ্যান্ড দেন পেঁচায়া দিয়ে দেয় আর কি। এটা তেল ছাড়া আর সব কিছুই স্বাস্থ্যসম্মত। এটার ভিতরে একটা রুটি, একটা ডিম, আপনি যদি 2টা রুটি 2টা ডিম 2টা ফিটিং আর কি খায় ফেলতে পারেন মোটামুটি। দেখেন ডিমে আপনি পাচ্ছেন হচ্ছে 6-12 গ্রাম প্রোটিন অ্যান্ড রুটিতে কার্ব মেলায়, তো একটা স্বাস্থ্যসম্মত জীবন। জাস্ট তেলটা আসলে বেশি দেয়। আমি যদিও টিস্যু দিয়ে তেলটা তুলে ফেলি। সম্ভবত আজকে দোকানটা খোলা নাই। এই গলির ভিতরেই হচ্ছে সেই দোকানটা, যে দোকানে ওই জিনিসটা পাওয়া যায়। এখন অস্বাস্থ্যকর খাবারই আমার খাইতে হবে, যেহেতু সেই স্বাস্থ্যকর খাবারের দোকানটা হলো বন্ধ। পিসদা আমি যাইতে পারুম, তাহলে একটু দাঁড়ান। এই তো বেড়ে গেছি। আরে লোকটা আজকে খুলে নাই। এই যে ডান পাশে যে ভাই কি ঘর, কলম ঘর না হালিম ঘর, এইটা এইদিকেই কোনো একটা দোকান, যেন এই 2টা দোকানের মধ্যে যে কোনো একটা, ওইখানেই ওই লোকটা হলো বসে। বাট আজকে বসে নাই। এখন এই রাস্তাটা কই গেছে? আচ্ছা, এদিক দিয়ে আমরা বের হয়ে যাই, দেখি। বের হয়ে ট্রাই করব হচ্ছে ওই পাশ দিয়ে বের হয়ে দেন কোনো জায়গা থেকে খাওয়া দাওয়া করে নেওয়ার। যাই হোক, যেহেতু বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যাও হয়ে যাবে, তাই আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিই। আজকের ভিডিওতে আর দেখানোর মতো তেমন কিছু নাই। আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি। জি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো এবং করতে থাকবো চিল। এবং বুঝতেছি যে এইদিকে মনে হয় রাস্তাটা বন্ধ নাকি, কে জানে। দেখি বেরোয়া যায়, আসলে যায় মনে হয়, রিক্সা যেহেতু যাইতেছে। কি একটা অবস্থা এদিকের রাস্তাঘাট। ও, রাস্তা নাই, তাহলে আমি কই যাই? ঠিক আছে, থ্যাংক ইউ। রাস্তা যেহেতু নাই, তাহলে আমারও যাওয়া বন্ধ। হি ইজ এ গুড বয়, বলে দিছে রাস্তা নাই, তাহলে তো আমি একটা সামনে যায় ধোকা খাইতাম। এখন এই যে আগে ধোকা খেয়ে বের হয়ে যেতেছি। Chill bro. Check the mic and make sure it sound right, boys.